হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের নতুন একটা সিরিজ, যেটা তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার তার ফার্স্ট পেজ আমরা আজকে সলভ করব। তো তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। তো এই যে টেস্ট পেপারের সলিউশন, এটা আমি ভেবেছিলাম দেবো না, বাট তোমাদের অনেকের রিকোয়েস্ট, অনেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অনেকে ভিডিও কমেন্ট সেকশনে জানিয়েছো যে স্যার এবিটি এর সাথে সাথে আপনি যে পর্ষদের টেস্ট পেপার তারও সলিউশন দিন, ঠিক আছে। বাট আমি তোমাদের জন্য একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম কোশ্চেন তুলতে পারিনি, বুঝতেই পারছো। পাশাপাশি দুখানা টেস্ট পেপারে সলভ করতে গেলে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি কোশ্চেন তুলতে পারি না। এবং তোমাদের মধ্যে থেকে অনেকেও সেটা সম্মতি দিয়েছো যে কোশ্চেনের দরকার নেই, যেহেতু আমাদের কাছে টেস্ট পেপার রয়েছে, তো আপনি শুধু সলিউশনটা দিন, তাতেই হবে এবং সেটা বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। বাস এইটুকুই তোমাদের আর্জি ছিল, তো সেই জন্য তোমাদের আর্জি ফেলতে পারলাম না। আমি চেষ্টা করছি পাশাপাশি দুটো টেস্ট পেপারকে সলভ করার, এবিটি যেমন চলছে ওখানে চলবে পরপর, এবং সাথে সাথে পর্ষদের টেস্ট পেপারটাও সলভ করতে থাকবো, ঠিক আছে। তো তারই আজকে ফার্স্ট যে স্কুল রয়েছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর এইচএস, সেই স্কুলটারই কিন্তু আজকে আমরা সলভ করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি এখান থেকে, তোমাদের যেসব প্রয়োগ বলো বা উপপাদ্য, ঠিক আছে, ওই জিনিসগুলো তো একই। তো অলরেডি টেস্ট পেপারে এবিটি টেস্ট পেপার তো আমরা পুরো সলভ করে ফেলেছি, ঠিক আছে। তো সেই জন্য ওটাকে আমরা আলাদাভাবে করব না, ঠিক আছে। ওই জিনিসগুলো তোমরা অলরেডি খাতায় তুলে নিয়েছো, আমি জানি ওই টাইমটাতে তোমরা স্কিপও করে যাও। তো সেই জন্য ওই যে কোশ্চেনগুলো, ঠিক আছে, আমি বারবার বলছি যে কোশ্চেনগুলো অলরেডি করাইনি আমি, সেইগুলো আমি আর সেইগুলো করে দেবো, ঠিক আছে। আর যেগুলো করানো হয়ে গেছে সেগুলো আর দেবো না। যেমন ধরো পিথাগোরাসের উপপাদ্য বহু পেজে করা হয়ে গেছে, তো সেই জন্য সেই রকম উপপাদ্যগুলো আর দেবো না যেগুলো হয়ে গেছে। বাট যদি এমন কোনো প্রয়োগ বা টেস্ট পেপারে যদি এমন কোনো উপপাদ্য বা সম্পাদ্য থাকে, ঠিক আছে, যেগুলো করানো হয়নি, তো সেইগুলো আমি কিন্তু অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তো যারা পর্ষদের বইটাকে ফলো করছো তাদেরকে রিকোয়েস্ট করব, যদি এরকম কোনো কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় যেটা এই টেস্ট পেপারে নেই বা এই টেস্ট পেপারে আছে হয়তো সলিউশন করলাম না আমি, তো মনে রাখবে ওই টেস্ট পেপারে ওই কোশ্চেনটা কিন্তু সলিউশন আমি এবিটিএতে করে দিয়েছি কোনো না কোনো সময় কোনো একটা পেজে। তো তোমরা একটু কাইন্ডলি ওখান থেকে দেখে নিও, পুরো ভিডিও তোমাদের জন্য রেডি করা আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে এতটা সময় দিয়ে এটা শোনার জন্য। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। তোমরা প্রত্যেকে একবার টেস্ট পেপারটা খুলে নাও, তোমাদের সামনে যেটা পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে সেটা খোলো, কারণ কোশ্চেন আমি কিন্তু এখানে তুলতে পারবো না, কারণ সময় যাবে অনেক। সেই জন্য আমি সরাসরি কোশ্চেনের দাগ নাম্বার ধরে ধরে উত্তর করতে থাকবো, ঠিক আছে। আর কোনো কোশ্চেন তুলছি না, আমার সামনে পর্ষদের বইটাই আছে, সেই জন্য সেখান থেকে আমরা সলভ করবো, ওকে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের টেস্ট পেপারে কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে, ঠিক আছে। তো বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে, তাই তো। এবার কোনো টাকা, তো যে টাকাটা আমাদের বলে দেওয়া আছে সেটা আমরা এক্স টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স টাকা ধরে নিচ্ছি আসল টাকা। তো এই এক্স টাকার 4 বছরের সুদ বলেছে সুদ আসলের 8/25, অর্থাৎ আসলের 8/25, এটা যদি আসল টাকা হয়ে থাকে তাহলে সুদটা কত হবে দেখো, সুদ হবে আসলের 8/25, তার মানে এক্স ইন্টু 8/25, অর্থাৎ 8x/25, এই টাকাটা আসবে, ঠিক আছে। এবার এটা হয়ে গেল সুদ। তো আমরা জানি কি আই সমান PRT/100, তো আই মানে হচ্ছে 8x/25, এটা সুদ। আই সমান পি, পি মানে কি আমি ক্যাপিটাল এক্স ধরেছি, আর মানে হচ্ছে সুদের হার, টাইম কত বছর বলে দেওয়া আছে, 4 বছর বলে দেওয়া আছে, আর 100, ক্লিয়ার। তো কাটাকাটি করে নাও, 25 4 100, 4 দিয়ে কাটো, এখান থেকে এক্স আর এক্স কেটে গেল, তো পড়ে থাকছে আর সমান কত, 8%। তো এটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 2 এর দাগে কি বলছে, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব বলে যদি কে এর মান হবে, এর মধ্যে কোনটা কে এর মান হবে, ঠিক আছে। আচ্ছা, সমীকরণ কি দিয়েছে দেখো, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে সমান 0, এটা দেওয়া রয়েছে, ওকে। এখন এরই একটা বীজ তোমাকে বীজদ্বয় বলেছে সমান ও বাস্তব। বীজদ্বয় যদি সমান ও বাস্তব হয়, তোমরা জানো যে এর নিরূপকের মান কত হয়, 0 হয়। অর্থাৎ কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান তখনই হবে যদি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ভাবি। তো এইটা তো জেনারেল ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের। তো এই দ্বিঘাত সমীকরণের যেটা এক্স এর সহগ অর্থাৎ বি, তো বি স্কোয়ার মাইনাস 4ac, আর এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকের মানকে 0 হতে হয়। তো এই সমীকরণের জন্য আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মানটাকে 0 করে দেখবো কে এর মান কত আসে। তো এখান থেকে বি মানে কি এক্স এর যেটা সহগ অর্থাৎ -5, তাহলে -5 এর স্কোয়ার নাও, -4 ইন্টু এ মানে কে, আর সি মানেও কে, ঠিক আছে, সমান 0। তাহলে এখানে আসছে কত, 25 হচ্ছে, আর এখানে আসছে 4k স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4k স্কোয়ারের মান চলে আসবে কত, -25, দুদিক থেকে মাইনাস মাইনাস কাটলে হবে এইটা। তাহলে কে সমান 25/4, তাহলে √, আর সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দাও,
তাহলে প্লাস মাইনাস 25-এর 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে 5-এর 4, ঠিক আছে, সরি 5-এর 2, বোঝা গেছে। তো এটাই আমাদের আনসার কে এর মান। তো তোমাদের ক্ষেত্রে দেখে নাও অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। যাই হোক আমি আর অপশন দিচ্ছি না, পরের কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেন কি বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সাইন থিটা প্লাস কস থিটার ক্ষুদ্রতম মান হবে দেখো সাইন থিটা প্লাস কস থিটা। তো এর ক্ষুদ্রতম মান তোমাকে বের করতে হবে। দেখো এটার জন্য আগে ফার্স্ট আমরা কি করব, একটু এখানে একটা √2 গুণ করে নেবো। দেখো √2 যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি কাজটা করছি দেখো, একটা √2 আর নিচে একটা 1/√2 নিচ্ছি। দেখো √2 কেটে যাবে, তাহলে গেলে যেমন ছিল তেমন আছে। জাস্ট এই কাজটা করলাম এই কারণে, দেখতে পাবে তোমরা, দেখো এই কাজটা এই কারণেই করা হলো যাতে √2টা বাইরে থাকবে আর এই 1/√2টাকে আমরা ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে, এটাকে ভিতরে দিয়ে দেবো। দেখো 1/√2 সাইন থিটা আর এখানে 1/√2 কস থিটা, বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো, এইবারে আমরা করতে পারি কি, এখান থেকে √2 এটাকে লেখা যায় 1/√2 জায়গায় আমরা লিখতে পারি যে সাইন এ কস বি। আচ্ছা এটাকে লিখতে পারি cos 45, ঠিক আছে। সাইন থিটাকে আগে লিখে নিচ্ছি, সাইন থিটাকে আগে লিখলাম আর এটাকে লিখছি cos 45 লিখতে পারি। আর এবারে এইটাকে এবার লিখছি দেখো সাইন এ কস বি, এবার কস এ অর্থাৎ কস থিটাকে নিলাম যেমন আছে, আর এইটাকে লিখছি এবার সাইন 45। তো এই কারণে করলাম যাতে আমরা এটাকে একটা সূত্র করতে পারি। এটা মনে রাখবে সাইন এ প্লাস বি এর সূত্র থিটা প্লাস 45, এ মানে থিটা আর বি মানে 45, বোঝা গেছে। তাহলে এইটা আমাদের এসে গেল। এবার দেখো সাইন থিটা প্লাস 45-এর সর্বাধিক যে মান, এইটুকু সর্বাধিক মান কত হয়, 1 হয় সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান কত হয়, এখানে এই যে থিটা প্লাস 45-এর সর্বনিম্ন মান কি, থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয় তাহলে কত হবে, সাইন 45 হবে, আর সাইন 45-এর মান কত হবে 1/√2। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ মান হতে পারে 1, তাই তো, কারণ তোমরা জানো সাইনের সর্বোচ্চ মান 1 হবে, তুমি থিটার মান যা খুশি বসিয়ে নাও, তো এখানে ক্যালকুলেশন করলে আলটিমেটলি তো একই আসবে। বাট সর্বনিম্ন মান যদি আমি বের করতে যাই তখন কিন্তু 1/√2 আসবে। কারণ কি, কারণ সর্বনিম্ন মান যখন করবো তো থিটার মান আমি 0 বসাবো, তাই না। তো 0 + 45 করলে 45 হবে, আর সাইন 45-এর মান হবে 1/√2। তাহলে এইটা হচ্ছে সর্বনিম্ন মান আসবে, ঠিক আছে, সর্বনিম্ন মান আসবে। তো এবার তোমাকে দেখো এখান থেকে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই যে √2 রয়েছে অলরেডি গুণ, আর এটা হচ্ছে সর্বনিম্ন মান, এইটার মান কি সর্বনিম্ন, এইটার সর্বনিম্ন মান বের করতে বলেছে, মানে কি টোটাল এইটার মান যেটা আসবে সেটাই সর্বনিম্ন মান। তাহলে আমরা কি করবো, সাইন থিটা প্লাস 45-এর দুটো মান হয়, একটা সর্বোচ্চ মান, একটা সর্বনিম্ন মান, এর মাঝখানে অনেক মান আছে, বাট আমাদের তো বলেছে সর্বনিম্ন মান নিতে হবে, তো সেই জন্য আমরা 1/√2টাকেই নেবো, অর্থাৎ এর সঙ্গে 1/√2টাকে নিয়ে নেবো। তা √2 কেটে দাও, 1 চলে আসবে কারেক্ট অ্যান্সার। এই অঙ্ক কিন্তু অন্যভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং উচ্চতা হচ্ছে 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো ব্যাসার্ধ বলেছে দেখো r/2, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 বলেছে, উচ্চতা বলেছে 12, ঠিক আছে। তাহলে আমি যদি বলি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, একটা শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফল তুমি জানো পাই r × r+l, এটা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পাই যেমন আছে রইলো, আর মানে কি ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটা এখানে কত বলে দিচ্ছে, r/2 বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা উচ্চতাটা কত বলে দিয়েছে, 21 বলে দিয়েছে, মাথায় ঢুকেছে। এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে আর এর জায়গায় লিখবো আমরা r/2, এখানে সেম আর এর জায়গায় লিখবো r/2, আর এল মানে কি তির্যক উচ্চতা। তো এখানে এখানে দেখো উচ্চতা হচ্ছে 12 বলেছে, উচ্চতাটা বলেছে কি 12। তা আমাদের যখন বসাতে হবে এখানে পাই r × r+l, তো এল এর জায়গায় এক সেকেন্ড, এখানে উচ্চতাটা r+l হলে এটা কিন্তু অ্যাকচুয়ালি তির্যক উচ্চতা দেওয়া উচিত ছিল, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, এটা তির্যক উচ্চতা, ঠিক আছে, এটা তির্যক উচ্চতা। যাই হোক, তাহলে এখানে হবে কত 12। দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে পাই আর আর দুইটাকে যদি আমরা গুণ করে দিই, দুইটাকে হাফটাকে ভিতরে যদি গুণ করে দিই হবে কি r/4, আর এই হাফটা যখন এর সঙ্গে গুণ হবে 2 আর 2 কেটে গিয়ে শুধু হবে l, ঠিক আছে, l। তাহলে পাই আর × l + r/4, পাই আর × l + r/4, এটাই দেখো উত্তর আছে অপশানে বর্গ একক, অপশান বিটা হবে দেখো কারেক্ট আনসার, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসছি, বলছে কি দেখো 6, 7, x, y, 10, 14 রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। তো রাশি তত্ত্বের মধ্যমা বলে দিয়েছে 15। তো কি কি টার্ম রয়েছে দেখো, আমি দাগ নাম্বার দিচ্ছি না, এরকম করে করে পরপর করে যাচ্ছি, ঠিক আছে। দেখো 6, 7, x, y, 10, 14 এই যে রাশিগুলো দেওয়া আছে তার মধ্যমা বলেছে 15। দেখো এখানে মোট কতগুলো টার্ম রয়েছে, এখানে n সমান কত রয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6টা রয়েছে, তাহলে n হচ্ছে 6। তো n যদি 6 হয়ে থাকে তাহলে n/2 অর্থাৎ 6/2 অর্থাৎ তৃতীয় যে পদটা
আর চতুর্থ যে পদটা, এই দুটো পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তো তৃতীয় পদ কোনটা এক্স, চতুর্থ পদ কোনটা ওয়াই, তো এই দুটোকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, করলে আমরা পাবো মধ্যমা। আর সেই মধ্যমাকে আমরা পেয়ে গেছি, দেখো মধ্যমা আমাদের বলে দিয়েছে 15, ব্যাস হয়ে গেল। তারপর এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, 15 দুগুণে 30, তো এটাই আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলে আসছি পরে কোশ্চেন। বলছে দেখো, একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তো একদম সিম্পল, এটা যে বর্তমান জনসংখ্যা বলেছে পি, আর প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ছে কত, 2%, তাহলে পি ইন্টু 1 প্লাস হচ্ছে কারণ ব্বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, তাহলে আর এর জায়গায় হবে কি 2% বলেছে, তো 2r/100 হোল টু দি পাওয়ার কত বছর পরে বলেছে, n বছর পর, তাহলে এটাই হবে। তো এটাকে সলভ করলে কি পাবো, পি 1 প্লাস এই 2 আর এইটা 100 কেটে হবে কত, 50, মানে r/50 হোল টু দি পাওয়ার n। তো এত হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, এত জন। ঠিক আছে, প্রথম শূন্যস্থান হয়ে গেল। দ্বিতীয় শূন্যস্থান দেখো এবার কি বলছে, x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তো তোমরা জানো মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হয়। ধরো তিনটে অনুপাত a b c, এদের যদি মধ্য সমানুপাতি বের করতে হয় তো কি হয় আমরা জানি, b² = ac হয়। কোথা থেকে আসে সেটা আমি একটু দেখে দিচ্ছি। দেখো আমি লিখতে পারি a/b = b/c, দেখো কোনাকুনি গুণ করলে পেয়ে যায় না b² = ac। ঠিক আছে, তো সেই জিনিসটাকে সরাসরি আমি লিখে দিলাম, b² = ac হয়েছে। অর্থাৎ এটা তো জাস্ট এরকম রয়েছে সংখ্যা, বাট আমাদের সংখ্যা এখানে তো ওইটা দেওয়া নেই, আমাদের সংখ্যা রয়েছে কি x+2 আর দেওয়া রয়েছে x-3। ঠিক আছে, এরই মধ্য সমানুপাতি x বলেছে। ঠিক আছে, অর্থাৎ এদের মাঝখানে যে পদটা রয়েছে সেটা হচ্ছে x। তো যদি হয় তাহলে x এর মান কত, তো আমরা কি করতে পারি, b² মানে মাঝখানে যে টার্মটা রয়েছে তার স্কোয়ার, আর সমান প্রথম আর শেষ যে পদটা অর্থাৎ x+2 ইন্টু x-3 এর হোল স্কোয়ার হবে, সরি হোল স্কোয়ার বলছি, গুণ আকারে বসবে তারা। তো সলভ করলে কি হবে, x² এখানে হবে x² - 3x + 2x 3 দুগুণে 6, দুই দিক থেকে x² কেটে গেল, -3x + 2x, এদিকে কিছু নেই মানে 0, এখানে হচ্ছে -x - 6, তো -6 কে এদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, বা x-টাকে এদিকে পাঠিয়ে দাও, x সমান হয়ে যাবে -6। তো এটাই আমাদের আনসার। পরের কোশ্চেন দেখো, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটিতে সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক তৈরি করা যায়। ঠিক আছে, দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেনি, অর্থাৎ এখানে একটা বৃত্ত রয়েছে আর এখানে একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে, তো এই বৃত্ত দুটো যদি পরস্পরকে ছেদ না করে বা স্পর্শ যদি না করে তাহলে অর্থাৎ কি এই রকম, ঠিক আছে, আর এই রকম দুটো স্পর্শক দেখো আমি পাচ্ছি কিভাবে, এক সেকেন্ড, দেখো এই দুটো স্পর্শক পেয়ে গেলাম। তো এটাও যেমন একটা স্পর্শক হবে, এটাও যেমন একটা স্পর্শক হবে। আমাদের কি বলেছে, অন্য কিছু বলেছে, সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, কি তির্যক সাধারণ স্পর্শক এসব কিছু বলেনি। তো এটাও যেমন একটা স্পর্শক হবে, এই দুটো যেমন একটা স্পর্শক হবে, তো এই দুটো তো তেমনি তির্যক স্পর্শক হবে। দেখো এই দুটো, এটা একটা স্পর্শক, সিমিলারলি এটা একটা স্পর্শক, দেখো এটা। ঠিক আছে, তাহলে মোট কতগুলো স্পর্শক পাচ্ছি আমরা, 4টি স্পর্শক পাচ্ছি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পরের দাগে কোশ্চেন এখানে সলভ করছি। 4 দাগে বলছে, একটা টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ কত? আচ্ছা, একটা টাওয়ার রয়েছে দেখো, ঠিক আছে, একটা টাওয়ার রয়েছে যার উচ্চতা কত বলেছে, 100√3 মিটার, এবং টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দু থেকে, অর্থাৎ এই গোড়া থেকে 100 মিটার ডিস্টেন্স দূরে, ঠিক আছে, সেটা থেকে আমাদের ওই যে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো এখানে কি করবো, লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তেমন আমরা লম্ব বাই ভূমি করতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে নাম দিয়ে দিই এবিসি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে কি ভূমি, তাহলে এবি বাই বিসি সমান ট্যান কত হবে, এখানে কোণ কত আছে, কোণ আমরা জানি না, তো কোণটাকে আমরা থিটা ধরছি, কোণের মানটাকেই তো আমরা বের করবো, তাহলে ট্যান থিটা। তাহলে এবির মান 100√3 আর বিসির মান কত, 100। ঠিক আছে, আর ট্যান থিটা দেখো এখান থেকে 100 কেটে যাবে, পড়ে থাকবে √3, আর ট্যান কতর মান √3 হয়, ট্যান 60 ডিগ্রির মান √3 হয়। তো আমরা লিখে নিলাম এইখানে, দুদিক থেকে ট্যানকে আমরা বাদ দিয়ে দেবো, থিটা সমান পেয়ে যাবো 60 ডিগ্রি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমাদের 60 ডিগ্রি। চলো পরের কোশ্চেন দেখো, বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তো ব্যাসার্ধ বলেছে 2r, তো তার আয়তন কি হবে, একটা গোলকের নিরেট গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই r3, অর্ধগোলক হলে 2/3 পাই r3 হয়। তো এখানে 4/3 পাই, আর এর মান কত, 2r, তার 2r এর হোল কিউব। তো সলভ করলে দেখো 4/3 পাই 2r এর হোল কিউব করলে 2 এর কিউব করলে হবে 8 আর কিউব। ঠিক আছে, এটাকে সলভ করে দেখো, 4 8 32, ঠিক আছে, 32 পাই আর কিউব বাই 3, ব্যাস এটা হয়ে যাবে আমাদের আয়তন। বোঝা গেছে, এত ঘন একক। পরের কোশ্চেন চলে আসছি দেখো,
কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন আচ্ছা সত্য মিথ্যা আছে, তাই তো? দেখো আমি একটু হেডিং করে দিই সত্য মিথ্যা বলে। আমি জানি অনেকের বুঝতে প্রবলেম হবে, কোশ্চেন থাকলে তোমাদের করতে সুবিধা হতো, বাট কিছু করার নেই, ঠিক আছে? তোমাদের ডিমান্ড পূরণ করার জন্য আমি ফটাফট ভিডিওগুলো আনার চেষ্টা করছি, সেই জন্য কোশ্চেন কিন্তু আমি তুলতে পারিনি, ঠিক আছে? সেই জন্য আমি প্রথমেই সরি বলে দিচ্ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নাও, আমি কোশ্চেন পড়ে পড়ে করছি, আশা করি কোনো সমস্যা হবে না। যারা ভিডিও পুরো দেখবে, যারা স্ক্রিনশট তুলবে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। দেখো কি বলছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200, তো প্রথম বন্ধু 200, তারপর 150 আর তারপর 250, ঠিক আছে? 3 জনের মূলধন দেওয়া রয়েছে, ঠিক আছে? এ বলছে একই সময় পরে তাদের মূলধনের অনুপাত 4:5:3, অর্থাৎ এইগুলোকে অনুপাত করলে এই মূলধনের অনুপাত যেটা হবে সেটাই আমাদের বলেছে 4:5:3। তো দেখে নিই আমরা ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা এক সেকেন্ড, 3 বন্ধু মূলধন যথাক্রমে এত এত এত, ওকে। দেখো তাহলে কি এটা অনুপাত করে দাও, একই জিনিস, জাস্ট মূলধনও দিয়েছে তারই আবার অনুপাত। অ্যাকচুয়ালি এটা দেওয়া উচিত ছিল লাভ্যাংশের অনুপাত দিয়ে মূলধন বের করতো। এবার যেহেতু লাভ্যাংশ আর মূলধন সমান হয় অনুপাতটা, তো সেই জন্য এক্ষেত্রে কোশ্চেনটা ওইটাই বেস্ট হতো। বাট এখানে জানি না কোশ্চেন টাইপিং কি, যাই হোক আমি এক ছবি তুলে নিয়ে আর কি সেখান থেকে দেখছি আর কি, জানি না কোশ্চেন কি আছে, ঠিক আছে? যাই হোক, তো 200, 150 আর 250। তো এবার দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 50 দিয়ে করি, 50 দিয়ে কাটলে এখানে আসবে কত? 4, 3, এখানে 5, তো 4, 3, 5। তো এখানে অপশান দেওয়া আছে দেখো 4, 5, 3, মানে যেটা দেওয়া রয়েছে, তার মানে আমাদের হওয়া উচিত ছিল 4, 3, 5, তাই জন্য স্টেটমেন্ট কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে? 1 নম্বর যে স্টেটমেন্ট সেটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর, যদি এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স এবং জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল বলেছে 1 হবে। তো দেখা যাক, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার সমান পি ওয়াই জেড, যেখানে পি একটা অশূন্য ভেদ ধ্রুবক। আরেকটা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, তো এখান থেকে আমরা কি করতে পারি? ওয়াই স্কোয়ার সমান পিটাকে নিয়েছি, এবার কিউ নিলাম, জেড এক্স হয়ে গেল, যেখানে এখানে পি আর কিউ কি ভেদ ধ্রুবক। আচ্ছা আরেকটা হবে, একবার লিখে নিই। আরেকটা বলে দিয়েছে দেখো জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, তো এটাকে সলভ করলে পাবো জেড স্কোয়ার সমান আর এক্স ওয়াই। তো লিখে নাও পি কিউ আর অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এটা আমরা লিখে নিলাম। এবারে আমাদের বলেছে উপরোক্ত সমীকরণ তিনটিকে গুণ করতে হবে, কারণ আমাদের ভেদ ধ্রুবক তিনটে গুণফল 1 প্রমাণ করতে গেলে তিনটাকে গুণ করতে হবে। তো তিনটে ভেদ ধ্রুবক অর্থাৎ পির মান, কিউর মান আর আর এর মান, এগুলোকে আমরা বের করব কিভাবে? তার জন্য আগে এইটাকে নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, আর এটার নাম দিলাম 3। তো 1, 2 গুণ 2, 3 করলে আমরা ভেদ ধ্রুবক তিনটে গুণফল এর থ্রু দিয়ে বের করব কিভাবে? দেখো এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা সমীকরণের বাম দিকের গুলো গুণ করে বাম দিকে বসাচ্ছি, আর ডান দিকের গুলো গুণ করে আমরা ডান দিকে বসাবো। হলো? দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে পেয়ে যাব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখান থেকে পি কিউ আর বের করে নিচ্ছি, নিলে দেখো দুটো ওয়াই পড়ে আছে তাই জন্য ওয়াই স্কোয়ার, দুটো জেড পড়ে আছে তাই জন্য জেড স্কোয়ার, দুটো এক্স পড়ে আছে তাই জন্য এক্স স্কোয়ার। দেখো দুদিক থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল, তো এখানে কিছু নেই, মানে 1 আছে, কাটাকাটি ভাগের সময় কাটাকাটি করলে 1 হয়। আর এখানে দেখো পি কিউ আর তিনটের গুণফল, আর এই তিনটেই তো ভেদ ধ্রুবক ছিল, দেখো আমরা লিখে রেখেছিলাম অশূন্য তিনটে ভেদ ধ্রুবক, তো এই তিনটের গুণফল বলেছে 1, তো এই জন্য স্টেটমেন্টটা কি? সত্য। এই যে স্টেটমেন্টটা সেটা সত্য, ওকে, বোঝা গেছে? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে 2 সেমি, ওকে। দেখো ধরো এটা একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত ধরো এই পরস্পরকে কি করছে? বহিঃস্পর্শ করছে, যেটা 5 সেমি আর 3 সেমি। ধরো এটা 5 সেমি আর এটা 3 সেমি, এটা 5 সেমি, এটা 3 সেমি, বহিঃস্পর্শ করেছে। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেখো 2 সেমি হবে কি? ভুল তো, এখান থেকে এইটুকু 5 আর এখান থেকে এইটুকু 3, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে গেলে কি করতে হবে? 5 যোগ 3 সমান 8 সেমি করতে হবে, তাই তো? বাট এখানে দিয়েছে 2 সেমি, তাই জন্য এই যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে মিথ্যা হবে। পরের কোশ্চেন দেখো, বলছে কি সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান কত? তো সাইন 12 ডিগ্রি কস 78 ডিগ্রি সলভ করলে দেখো কি পাবো? সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি হলো। এবারে সাইন 12 ডিগ্রি, আচ্ছা কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয়? সাইন থিটা হয়, তার মানে সাইন থিটা মিনস এখানে 12 ডিগ্রি আছে, তো 12, আর সাইন 12 থেকে সাইন 12 বিয়োগ করলে হবে 0। তো এখানে কত দেওয়া ছিল? 1, তাই জন্য এই স্টেটমেন্ট কি হবে? মিথ্যা হবে। চলে আসছি পরের কোশ্চেন। 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17 তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 15।
তো সংখ্যাগুরু মান সব থেকে বেশি বার কোনটা আছে, দেখো আমি একটু গুনে দেখছি কোনটা সব থেকে বেশি আছে। 16 দেখো কবার আছে, একবার দুবার, দুবার আছে, তার মানে 16 আছে দেখো দুবার। আচ্ছা এরপরে দেখি 15 কতবার আছে, 15 আছে একবার দুবার, 15 আছে দেখো দুবার। আচ্ছা এরপরে আর কি সংখ্যা আছে, 17, 17 দুবার, 17 দুবার, 16 তো হয়ে গেল, 15 হয়ে গেছে, 19 হচ্ছে একবার। এবার আমাদের বলে দিয়েছে এই তথ্যের সংখ্যাগুরু মান 15। তাহলে তথ্যের সংখ্যাগুরু মান আপাতত তুমি আপাত দৃষ্টিতে কি দেখতে পাচ্ছ যে এখানে 15, 16, 17 তিনটেই সংখ্যাগুরু মান হতে পারে, বাট আমাদের বলে দিচ্ছে সংখ্যাগুরু মান 15। তাহলে যেটা সংখ্যাগুরু মান হবে সেটা নিশ্চয়ই বেশিবার থাকবে, অর্থাৎ এই 15 বেশিবার রয়েছে। এখন 15 বেশিবার রয়েছে মানে কি, নিশ্চয়ই ওই এক্স যেটা রয়েছে তার জায়গায় নিশ্চয়ই 15 হয়ে আছে, তবেই না সংখ্যাগুরু মান 15 হবে, কারণ ওটা তবে 2 এর জায়গায় 3বার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এক্স এর মান এখানে 15 হয়ে যাবে। তো আমাদের এখানে বলেছে এক্স এর মান 15 হবে, তো সেটা ঠিকঠাকই বলেছে, তো এই জন্য এই স্টেটমেন্ট সত্য হবে। ঠিক আছে, পরের দাগের কোশ্চেন দেখো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল 392 পাই বর্গ সেমি। তো ব্যাসার্ধ বলেছে 7 সেমি, এটা বলেছে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমাদের অর্ধগোলকের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো অর্ধগোলকের ক্ষেত্রফল তোমরা কি জানো, একটা অর্ধগোলক কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা একটা অর্ধগোলক, তো এটা এর ব্যাসার্ধ হয়। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কি এই যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা কি আছে, সম্পূর্ণ গোলক হলে, দেখো সম্পূর্ণ গোলক হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়, পৃষ্ঠতল হয় 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। যদি অর্ধেক হয় তাহলে এখান থেকে এইটুকুর জন্য কত আসবে, এখান থেকে এইটুকুর জন্য আসবে কত, অর্ধেক, তার মানে কত হবে 2 পাই আর স্কোয়ার হবে, হ্যাঁ কি না। এবার উপরে যখনই এটাকে মাঝখান থেকে এইভাবে এরমভাবে কাটা হচ্ছে, তাহলে মাঝে মাঝে মাঝখানে একটা তল পেয়ে যাবে না, যেটা তরমুজের মতো অংশ তৈরি হবে দুটো, একটা তল এরকম তৈরি হবে, দেখো একটা তল এরকম তৈরি হবে, আর নিচে একটা এরকম তল পেয়ে যাবে। ঠিক আছে, তো এই উপরে যে তলটা এগুলো কি বৃত্তাকার তল না, দুদিকে দুটো। ঠিক আছে, তার মানে একটা অর্ধগোলের ক্ষেত্রে যদি আমরা এটাকে যাচাই করি, তার মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, বাইরে যে পৃষ্ঠতল সেটা 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর উপরে যে গোলাকার তল একটা পেয়ে যাব সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, মানে বৃত্ত যেহেতু তার ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ 3 পাই আর স্কোয়ার। তোমরা সরাসরি সূত্র মুখস্থ করে নিতে পারো যে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখন 3 পায়ের মান 22/7, আর আর এর মান তো ব্যাসার্ধ বলেছে 7, তো 7 স্কোয়ারটাকে 7 গুণ 7 লিখলাম। ঠিক আছে, গুণ করে দাও 66, আর 66 আর 7 গুণ করে দাও, 66 গুণ 7 42, 4 42, আচ্ছা 46। ঠিক আছে, এত বর্গ সেমি, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসছি 4 দাগের কোশ্চেন। দেখো 4 দাগের এক কোশ্চেন কি বলছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হবে p। তো ভালো কথা, তো প্রত্যেক বছর জনসংখ্যা কত করে বাড়ছে, r% করে বাড়ছে। তো n বছর পর জনসংখ্যা আমাদের ধরে নিচ্ছি যে n বছর পর জনসংখ্যা, লিখে নাও ডাইরেক্ট যে n বছর পর জনসংখ্যা হবে, দেখো বর্তমান জনসংখ্যা কত, আচ্ছা বলছে n বছর পর জনসংখ্যা, সরি n বছর পর জনসংখ্যা হবে p। আচ্ছা ধরে নিচ্ছি বর্তমান জনসংখ্যা, কারণ প্রথমে ঠিকঠাকই ভাবছিলাম, বর্তমান জনসংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপরে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাহলে 1 প্লাস কত পার্সেন্ট করে বাড়ছে, r% করে, কত বছর পরে গিয়ে n বছর পর। ঠিক আছে, তো সেটা তৈরি হচ্ছে কত না, এখন পি, n বছর পরে তৈরি হয়েছে পি। তো আমাদের বর্তমান জনসংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ বর্তমান নয় সরি পূর্বে, যেটা মানে আমরা এই বর্তমান ধরে পরের বছর হিসেবে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের বর্তমান, যদি আগে কত পূর্বে থেকে এসে বর্তমান আসতাম তো সেক্ষেত্রে পূর্বে জনসংখ্যা, তো একই ব্যাপার, পূর্বে জনসংখ্যা কত, তো পূর্বে জনসংখ্যা তো আমরা এক্স ধরেছিলাম। ঠিক আছে, পূর্বেই লিখে দিই, কোশ্চেন অনুযায়ী লিখে দিচ্ছি। ঠিক আছে, পূর্বে জনসংখ্যা ছিল এক্স, তাহলে এক্স সমান চলে আসবে পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন এটা সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ারে -n হয়ে যাবে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী। চলে আসছি 2 দাগের কোশ্চেন। একটা অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস এবং অ্যান্টনি মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6:1/5:1/4। ঠিক আছে, তো আমাদের বলছে বছর শেষে মোট লাভ হয়েছে এত টাকা, তাহলে সমীরের লাভ কত। তো এই ভগ্নাংশ যখন থাকবে সেটা থেকে আমরা কি করব, প্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে যাব, প্রকৃত ভগ্নাংশ বলছি, এটা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যাব, কারণ ভগ্নাংশ সর্বদা পূর্ণ সংখ্যায় থাকে। তো এই জন্য আমরা কি করবো, 6, 5, 4 তলায় যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু করব। তো 6, 5, 4 লসাগু তোমরা জানো কত হবে, 6, 30, 60 হবে, তাই তো।
তো সেই 60টা প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও, ঠিক আছে, প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও। তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবে 10, এখানে পাবে 12, এখানে পাবে 15। তাহলে 10, 12, 15 এটা হয়ে গেল আমাদের বর্তমানে যে জনসংখ্যা, সরি আগের অঙ্কের রিয়াকশান এখন চলছে। তো এটা হচ্ছে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে বা এই ক্ষেত্রে প্রত্যেকজন ব্যক্তি অর্থাৎ সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত। আমাদের বলেছে কি 3700 টাকা লাভ হয়েছে, হ্যাঁ কি না? এর মধ্যে সমীরের লাভ বের করতে বলেছে। তো এর মধ্যে সমীরের লাভ কোনটা? সমীর কোনটা? সমীর হচ্ছে প্রথমজন, অর্থাৎ সমীরের আনুপাতিক ভাগার সেটাকে গুণ করে দিলেই হবে। 10 উপরে আর নিচে 3টাকে যোগ করবো, 10 আর 12 যোগ করলে হবে কত? 22 আর 15 37। তো এটাকে কাটাকাটি করা যায়, 100 হবে। 100 সঙ্গে 10 গুণ করে দাও, হবে 1000 টাকা। তো এটা হচ্ছে সমীরের লাভ। নেক্সট কোশ্চেন চলে আসছি। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ হলে দেখা হচ্ছে 2b² = 9ac। তাহলে একটা বীজ আর একটার দ্বিগুণ বলেছে, তাই না? একটা বীজ আর একটার দ্বিগুণ বলেছে। তাহলে আমরা বলতে পারি একটা বীজ আলফা আর একটা বীজ 2 আলফা। এখন দুটো বীজের যোগফল দিয়ে আমরা একটা সূত্র লিখতে পারি যে দুটো বীজের যোগফল সমান -b/a হয়। আর দুটো বীজের গুণফল অর্থাৎ আলফা গুণ বিটা মানে এখানে 2 আলফা, দুটো বীজ একটা আলফা হয় একটা বিটা হয়। তো আমরা এখানে দুটোকেই একটা আলফা ধরেছি একটা 2 আলফা ধরেছি। কারণ কি? কারণ তো এটাই, একটা অপরটার দ্বিগুণ, ওই জন্য ধরেছি। তাহলে এখানে হবে 2 আলফার স্কোয়ার হয়ে গেল। এবারে এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে 2b² = 9ac। তো তার জন্য আমরা কি করছি দেখো, এখান থেকে লিখে নিচ্ছি আমরা 2 আলফা, সরি এখানে লিখে, আচ্ছা ডাইরেক্ট লিখে নিচ্ছি আমি, তাই তো? এখানে হবে আলফা গুণ 2 আলফা মানে আলফা গুণ বিটা সমান c/a। তো এখানে লেখো 2 আলফার স্কোয়ার সমান c/a, ঠিক আছে? তাহলে এখান থেকে পারি আলফা স্কোয়ার সমান c/2a, আলফা স্কোয়ার সমান লিখতে পারি কি c/2a, পেয়ে গেলাম আমরা এখান থেকে। এবারে আলফা প্লাস 2 আলফা মানে কি হবে? 3 আলফা সমান -b/a, আলফা প্লাস 2 আলফা সমান 3 আলফা, ঠিক আছে? আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা হবে, 3 আলফা সমান -b/a। তাহলে এখান থেকে দেখো 3 আর আলফার মানটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। দেখো আলফা সমান এখান থেকে নিতে পারি 3 আলফা সমান -b/3, 3টাকে এখানে নিয়ে নাও, ঠিক আছে? আলফা সমান পেয়ে গেলাম দেখো -b/3। এবার আলফার মানটাকে এখানে বসিয়ে দাও। এই সমীকরণে যদি আমরা বসাই দেখো -b/3a এর হোল স্কোয়ার সমান c/2a। এখান থেকে সলভ করলে পেয়ে যাবো দেখো -a² করলে প্লাস হবে b², আর 3 এর হোল স্কোয়ার করলে হবে কি 9a² সমান এখানে c/2a। এর সঙ্গে একটা a কেটে যাবে আর ক্রস মাল্টিপ্লাই করে দাও, b² সমান হয়ে যাবে 9ac, আর এটাই আমাদের হয়ে যাবে প্রমাণ, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট দেখো, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ দুটি pqr আর pr/q। তো 3টে দেখো দেওয়া আছে, চারের দাগে দেখো দেওয়া আছে কি pqr আর নিচে pr/q, এই দুটো পদ, ঠিক আছে? তো এদের 3টি ক্রমিক সমানুপাতি। তো প্রান্তীয় পদ দুটো বলে দেওয়া আছে, মধ্য সমানুপাতি বের করতে হবে। আর একটু আগে আমি মধ্য সমানুপাতি বলেছি যে মধ্য সমানুপাতি করতে গেলে মাঝখানের পদটা বের করতে গেলে মাঝখানের পদটা আমরা সাধারণত এখানে আমরা x ধরে নিচ্ছি। তো মাঝখানের পদটা x, তার মানে কি হয়? b² সমান হয় ac, অর্থাৎ মাঝখানের পদের স্কোয়ার সমান প্রান্তীয় পদ দুটোর গুণফল। তো প্রান্তীয় পদ কি পেয়েছে? pqr গুণ pr/q। দেখো এখান থেকে ফার্স্ট কাটাকাটি করা যায় কিনা, কিউ কিউ কেটে গেল, ওটা থাকছে x² সমান p² আর r², x সমান হয়ে যাচ্ছে √p² r², তার মানে pr, ব্যাস হয়ে গেল, এটাই মধ্য সমানুপাতি, ঠিক আছে? এটাই আমাদের আনসার। 5এর দাগে কোশ্চেন চলে আসছে দেখো, 5এর দাগে বলছে ত্রিভুজ pqr এর পরিবৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? ত্রিভুজ pqr এর পরিবৃত্তের কেন্দ্র বলেছে কত? ও বলেছে। এবারে বলেছে অ্যাঙ্গেল pqr এর সমদ্বিখণ্ড বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে, ভালো কথা। অ্যাঙ্গেল SQR 35 হলে, অ্যাঙ্গেল PRQ 32 হলে অ্যাঙ্গেল QSR এর মান কত? বাস দেখো, প্রথম কথা PQR একটা পরিবৃত্তের কেন্দ্র। আচ্ছা, ধরো একটা ত্রিভুজ রয়েছে PQR, ঠিক আছে? একটা বৃত্তটা আনছি আমি, এটা P, এটা Q, এটা R, ঠিক আছে? এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে O, এটা ধরো O আছে। এবার বলছে কি অ্যাঙ্গেল PQR এর সমদ্বিখণ্ডক, PQR এর সমদ্বিখণ্ডক মানে এইটা দেখো, বৃত্তকে জানি না এখান থেকে টাচ করবে কিনা, জাস্ট একটু উপরে দিয়ে করছি। বৃত্তকে কোথায় ছেদ করে? না এস বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? দেখো বৃত্তকে এস বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল SQR, দেখো SQR এইটার যে মান বলে দিচ্ছে কত? SQR এর মান বলে দিচ্ছে 35, এটা হবে 35 ডিগ্রি। আর বলে দিচ্ছে কি অ্যাঙ্গেল PRQ 32,
পি আর কিউ এইটা বলে দিচ্ছে কত 32, ঠিক আছে। আমি আর লিখছি না, অ্যাঙ্গেল মোটামুটি যতটা সম্ভব তুলে নিচ্ছি। এস কিউ আর হচ্ছে 35 আর অ্যাঙ্গেল পি আর কিউ হচ্ছে 32, হয়েছে। এবারে আমাদের বলেছে অ্যাঙ্গেল কিউ এস আর এর মান কত, কিউ এস আর, অর্থাৎ এটা আমাদের কাজ। তো কিউ এস আর মানে বুঝতে পারছো, এইটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিউ আর এস এর ক্ষেত্রে, এইটার মান তোমাকে বের করতে হবে। ওকে, তো কি করে পেতে পারি এখান থেকে, ভালো করে লক্ষ্য করো। এই যে জিনিসটা এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে কিউ এস আর, আচ্ছা কিউ এস আর, সরি আমি এটা এখানে ভুল ভাবছি, এটা তো কিউ এস আর নয়, ঠিক আছে, এইটা তো কিউ এস আর, ঠিক আছে। এইটা দেখো, এইটার মান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাই তো ভাবছি, তো ইজি অঙ্ক ছিল, কারণ দুটো কোণ পেয়ে যাচ্ছি, একটা কোণ বের করতে গেলে দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করলেই হয়ে যায়। দেখো কিউ এস আর বের করতে বলেছে, ওকে। একটু আমি এটা ভুল ভাবছিলাম, যাই হোক। তো সবার আগে দেখো, আমি এটা একটা ত্রিভুজ লক্ষ্য করো ভালো করে, এটা একটা ত্রিভুজ, তাই না। এখানে একটা কোণ তোমাকে বলে দেওয়া আছে, এই কোণটা 35 ডিগ্রি বলা আছে। তাহলে আমি যদি কোনোভাবে অ্যাঙ্গেল কিউ আর এস বের করে নিতে পারি, তাহলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে, তাই তো। এটা করার জন্য ফার্স্ট দেখো আমরা বলতে পারি কি, যে অ্যাঙ্গেল আর কিউ পি বা পি কিউ আর কত হবে, 2 × 35 হবে কি, কারণ দেখো এইটুকু অংশ 35, এটা সমদ্বিখণ্ডক। এস কিউ আর এটা কি সমদ্বিখণ্ডক 35 হয়ে আছে, তার মানে এইটা 35 হলে এই দিকেটাও 35 হবে, আর এই দুটো 35 যোগ করলে অর্থাৎ 2 × 35 করলে 70 ডিগ্রি আমরা পেয়ে যাব এই গোটা পি কিউ আর এর মান। ক্লিয়ার? আচ্ছা, পি কিউ আর এর মান পেয়ে গেছি, পি কিউ আর পেয়ে গেছি। আর একটা জিনিস দেখো, আমাদের বলে দেওয়া আছে অ্যাঙ্গেল পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ। তো এখান থেকে আমরা কি করতে পারি, আর পি কিউর মানটা বের করে নিতে পারি, তাই না। দেখো আর পি কিউর মানটা আমরা বের করে নিতে পারি। দেখো আর পি কত আসবে, আর পি কিউ দেখো এইটা তো পেয়ে গেলাম, এই দিকের গোটা কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে মাইনাস করবো, অবশ্যই 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, অর্থাৎ আমরা এই দুটো কোণকে যোগ করে 180 থেকে বিয়োগ করে দেবো। তাহলে একটা কোণ দেখো 70 পেয়েছি, এবং এদিকের যে কোণটা দেখো বলে দিয়েছিল অ্যাঙ্গেল পি আর কিউ, দেখো 32 বলে দিয়েছিল, তাই না। তো 180 মাইনাস দুটোকে যোগ করে কত আসছে, 102 আসছে, আর এখান থেকে বিয়োগ করে দাও আসছে তোমার 72, এত 78, ঠিক আছে, 78 ডিগ্রি। অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত, যে অ্যাঙ্গেল আর পি কিউ মানে এই যে উপরের কোণটা পেয়ে গেলাম কত, 78 ডিগ্রি, হয়েছে। এবারে ভালো করে বোঝো, একটা আমরা উপপাদ্য করেছিলাম মনে আছে, যে জ্যায়ের উপরে অবস্থিত বৃত্তের পরিদৃষ্ট সমস্ত কোণগুলো সমান হয়। অর্থাৎ আমি একটা ছবি এঁকে বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝো। যে কোনো একটা তুমি জ্যা টেনে নাও, নিয়ে এই জ্যায়ের উপরে যদি তুমি এরকম একটা কোণ তৈরি করো, এই জ্যায়ের দৈর্ঘ্যের সমান করে, এই কোণটা তুমি এই কোণ তৈরি করো, এই কোণ, এরকম কোণ তৈরি করো, যতগুলি খুশি এরকম কোণ তৈরি করো না কেন, প্রত্যেকটা কোণের মান কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে দেখো ভালো করে লক্ষ্য করো, অ্যাঙ্গেল কিউ পি আর, এই যে অ্যাঙ্গেল কিউ পি আর সমান নিশ্চয়ই অ্যাঙ্গেল কিউ এস আর হবে, অর্থাৎ অ্যাঙ্গেল কিউ এস আর হবে, কারণ দুটো তো এই একই বৃত্ত, এই একই জ্যা দেখো কিউ আর এর উপর অবস্থিত, তাই না। তাহলে এটা যদি 78 ডিগ্রি আমরা বের করে নিই, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল কিউ এস আর এটাও 78 ডিগ্রি হবে। তো এটাই তো আমাদের আনসার চেয়েছে, ব্যাস হয়ে গেল আনসার, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, 6 দাগ। আচ্ছা দেখো বলছে ত্রিভুজ এবিসি এর, আচ্ছা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, ঠিক আছে, সর্বসম, এবং ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বিসি সি এ বাহুর অনুরূপ বাহুগুলো যথাক্রমে ডিই ডিইএফ ও ডিএফ যদি অ্যাঙ্গেল এ 47 ডিগ্রি হয় এবং অ্যাঙ্গেল ই 83 ডিগ্রি হয়, তবে সি এর মান কত। আচ্ছা ঠিক আছে, দেখো দুটো ত্রিভুজ আগে এঁকে নিচ্ছি আমরা, একটা এবিসি আর একটা ত্রিভুজ আসছে ডিইএফ, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখো, অনুরূপ বাহু এবি এর অনুরূপ বাহু, এই দেখো এবি এর অনুরূপ বাহু ডিই, আমরা ঠিকঠাকই এঁকেছি। এসি এর অনুরূপ বাহু দেখো ডিএফ, ঠিক আছে, আর বিসি এর যে অনুরূপ বাহু দেখো ইএফ। তো আমাদের মানগুলো কি দিয়েছে দেখো, বলেছে অ্যাঙ্গেল এ 47 ডিগ্রি, তো এটা হচ্ছে 47 ডিগ্রি বলে দিয়েছে। আর বলেছে কি অ্যাঙ্গেল ই 83 ডিগ্রি, এটা হচ্ছে 83 ডিগ্রি, হয়েছে। তো আমাদের বলেছে অ্যাঙ্গেল সি এর মান কত, এটা তোমাকে মেজারমেন্ট করতে হবে। তো কি করে করতে পারো, দেখো যদি এরা
সর্বসম হয়ে থাকে, সরি সদৃশকোণী হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ডি। সেকেন্ড আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ই। আর একটা বলতে পারি অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এফ, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবারে অ্যাঙ্গেল ডি যদি তোমাকে 47 ডিগ্রি বলে, অ্যাঙ্গেল এ যদি 47 ডিগ্রি বলা থাকে, তাহলে আমরা অ্যাঙ্গেল ডিটাও সরাসরি বের করতে পারি 47 ডিগ্রি, পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাঙ্গেল ই বলে দিয়েছে 83 ডিগ্রি, তার মানে বিও 83 ডিগ্রি হবে, এটাও পেয়ে গেলাম। বাস পড়ে থাকলো আর কি, সবই তো পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল বি যা ই তাই 83, তাই এটা 47 দেওয়া আছে, এটা 83 হয়ে গেল। তো আমাদের অ্যাঙ্গেল সি বের করতে বলেছে। তো একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছে, তো তৃতীয় কোণ বের করতে গেলে কি করতে হবে? তাহলে অ্যাঙ্গেল সি পাওয়ার জন্য আমরা 180 থেকে দুটোকে বিয়োগ করে দেবো যোগ করে, অর্থাৎ 47 প্লাস 83। তাহলে 180 মাইনাস 7 3 10, 9 4 13, বিয়োগ করে দাও, 50 ডিগ্রি হবে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি। আমি কোশ্চেন তুলছি না, সরাসরি সলভ করছি। ঠিক আছে, আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সব প্রবলেম আমার বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, ডাইরেক্ট করছি। এক্স সাইন 45-এর মান কত? 1/√2। কস 45-এর মান কত? 1/√2। ট্যান 60-এর মান কি? √3। আর ট্যান 45-এর মান 1, তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কস 60 মান কত? কস 60 হচ্ছে হাফ, সাইন 30 আর কস 60 সমান হয়। ঠিক আছে, হাফ। তাহলে এটা সলভ করলে পাবো, দেখো এক্স আর √2 গুণ করলে হবে 2, এখানে √3, আর 1 থেকে হাফ বিয়োগ করলে হবে হাফ, দুই থেকে 2 2 কেটে দাও, এক্স সমান হবে 1/√3। এটা আমাদের কারেক্ট আনসার। একদম ক্লিয়ার। চলে আসছি পরের কোশ্চেন। বলছে দেখো সেক 4a সমান কোসেক a - 20 ডিগ্রি হয়, যেখানে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ, এর মান কত? তো 9 দাগের অঙ্ক দেখো। আচ্ছা, আমি অনেক সময় দাগ নাম্বার দিচ্ছি, অনেক সময় দিচ্ছি না, তো ঠিক আছে, যখন যেটা মনে হচ্ছে দিয়ে যাচ্ছি। তো তোমরা একটু দেখে নিয়ে আমি পরপরই করে যাচ্ছি। আর একটা দুটো কোশ্চেন হয়তো মাঝখানে আমি বাদ দিয়েছি, কারণ কোশ্চেনগুলো একটু প্রবলেম করছিল, যখন আমি দেখছিলাম সলিউশন আসছিল না, আমি জানি না কেন। তো যাই হোক, তো আমি দেখবো পরে, যদি হচ্ছে প্রবলেম না হয়ে থাকে, কোশ্চেনে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই আমি পরে সলভ করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, যদি কারোর লাগে কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই এসে আমাকে জানিও কমেন্ট করে। ঠিক আছে, দেখো সেক 4a সমান দিয়ে আছে কোসেক a - 20। তো লেখো সেক 4a কোসেক a - 20 ডিগ্রি। তাহলে সেক 4a কে লিখতে পারি 1/cos 4a, আর কোসেকটাকে লিখতে পারি, আচ্ছা কোসেক আছে তাই তো, ঠিক আছে, 1/sin a - 20 লিখলাম। এবারে কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে কি হবে? দেখো সাইন a - 20 সমান cos 4a। ঠিক আছে, যা সাইন a - 20 হলো, এটা cos 4a হলো। এবারে দুদিকটাকে আমরা সাইন করে নিচ্ছি, a - 20 যেমন আছে থাকলো, আর কসটাকে লিখছি, দেখো কসটাকে লিখছি সাইন 90 - 4a। দেখো সাইন 90 ডিগ্রি - 4a মানে কি? সেই cos 4a হবে, তো cos 4 এর জায়গায় আমরা এটাকে লিখতেই পারি, হ্যাঁ কি না? দুদিক থেকে সাইন সাইন বাদ চলে গেল, তাহলে a - 20 সমান 90 - 4a। এগুলোকে একদিকে নিয়ে নাও, a + 4a, আর এখানে আবার 90 + 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? 5a সমান হবে 110, a সমান হবে 110কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 22 × 5 = 110, অর্থাৎ 22 ডিগ্রি। এটাই আমাদের আনসার। 10-এর দাগ চলে আসছি, দেখো 10-এর দাগ এখানে করে দিচ্ছি। একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত? ঠিক আছে, তো সি বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল। একটা চোঙের বক্রতল কি হয়? πr² হয়, মানে যেহেতু বৃত্ত তো πr² হবে। এক সেকেন্ড, সি বলেছে চোঙের বক্রতল, ভূমিতল বলেনি, বক্রতল। তো বক্রতল মানে কি? পাশের তলের কথা বলছে, মানে 2πrh এত বর্গ একক। আচ্ছা, এরপরে বলেছে ভি হচ্ছে আয়তন, তো আয়তনের সূত্র কি? πr²h। ঠিক আছে, তো আমাদের বলেছে CR/v এর মান কত? তো ঠিক আছে, CR/v এর মান আমরা বের করব। সি এর মান কত? 2πrh ইন্টু তার সঙ্গে একটা r রয়েছে, আর ভি এর মান কত? πr²h। দেখো উপর থেকে h কেটে গেল, এই r আর এই r মিলে r² কেটে গেল, পাই আর পাই কেটে গেল, তো চলে আসছে কত? 2। তো এটাই আমাদের সরলতম মান 2। নেক্সট কোশ্চেন, xi কি বলছে? দেখো একটা আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি পড়েছে 10। তো একটা আয়তঘন
এরকম টাইপসে দেখতে হবে, যার দৈর্ঘ্যটাকে আমরা এ ধরবো, প্রস্থটাকে বি ধরছি এবং উচ্চতাটাকে আমরা সি ধরছি। তো তার এই যে ধারগুলো সমষ্টি বলে দিচ্ছে কত, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে সমষ্টি বলে দিচ্ছে কত, 10 বলেছে। তার মানে 3টে যোগফল সমান 10 একক। ক্লিয়ার? এবারে আরেকটা কি বলেছে, কর্ণ বলে দিচ্ছে কত, 8। একটা আয়তঘন কর্ণের সূত্র কি, √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার, সেটা কথা বলে দিচ্ছে 8। তো আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, দিলে এই রুটটা চলে যাবে। তো তৈরি হবে কি, এখানে a² + b² + c² বর্গ করলে রুটটা চলে যাচ্ছে, আর এখানে 8 স্কোয়ার করলে হয়ে যাবে 64। এখন a² + b² + c² এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এইটাকে আচ্ছা এটাকে করার দরকার নেই, এটাকে আমরা করছি, এখান থেকে শুরু করছি, এটাকে উভয় পক্ষে বর্গ করে দিই। এই মানটা আমাদের হাতে থাকলো, ঠিক আছে, এই মানটা আমাদের হাতে থাকলো, এইটাকে আমরা কি করছি, বর্গ করছি উভয় পক্ষে। a + b + c এর হোল স্কোয়ার সমান এখানে 10 স্কোয়ার। তাহলে এইটাকে ভাঙলে আমরা পাবো a² + b² + c² + 2ab + 2bc + 2ca সমান হবে 10 স্কোয়ার মানে 100। ঠিক আছে, এবার দেখো এই যে a² + b² + c² এর মান আমরা এখান থেকে পাচ্ছি 64, তো এর জায়গায় আমরা লিখলাম 64। আর এখান থেকে প্রত্যেকটা থেকে 2 কমন নিলে পেয়ে যাবো ab + bc + ca সমান হবে কত, 100। তাহলে 2 × ab + bc + ca মান চলে আসছে কত, 64। 100 থেকে 64 বিয়োগ করলে হবে কত, 36। আর তাকে 2 দিয়ে পরের স্টেপে ভাগ করে দাও বা কাটাকাটি করে দাও, 18 পেয়ে যাবে। অর্থাৎ ab + bc + ca এটার মান হবে কত, 18। তো কি বলছে দেখো, আয়তঘন সমগ্রতলের ক্ষেত্রে, সমগ্রতল বলছে, তাহলে তো কাটাকাটি দরকারই নেই, এখান থেকে উত্তর আসি যাবে। দেখো সমগ্রতলের সূত্র কি হয়, দেখো ab + bc + ca করা মানে কি, একটা করে তল বেরোচ্ছে, তাহলে উপরের তলের সমান নিচের তলটা হবে, তাই জন্য দুটো করতে হবে। তাহলে এটাই তো আমাদের একটা আয়তঘন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। কেন, দেখো উপরে যে তল, এই যে উপরে যে তলটা আর নিচের যে তলটা, ঠিক আছে, নিচের যে তলটা, সেই দুটোর ক্ষেত্রফল কি সমান হবে, তাহলে একটা করে তাকে দ্বিগুণ করে দেবো। তাহলে এটার জন্য দৈর্ঘ্য a আর প্রস্থ যদি b হয় তাহলে আসবে কত, ab, যেহেতু এটা আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল সূত্র কি ab, যেহেতু 2 পিস রয়েছে তাই জন্য হবে কি 2ab। ঠিক আছে, সিমিলারলি দুপাশে দুটোর জন্য হবে 2bc, আর এই সামনের ফ্রন্টে একটা আর পিছনে একটা রয়েছে, তো সেইটার জন্য হবে 2ca। বোঝা গেছে? তো এটাই আমাদের বের করতে বলেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, সরাসরি এটাই আসে, তো এটা হবে আমাদের কত, 36। বোঝা গেছে? এটাই আমাদের আনসার। চলো 12 দাগের কোশ্চেন দেখো, সামেশন fi বলে দিচ্ছে 40 + k, আর সামেশন xi fi বলেছে এইটা। আমাদের যৌগিক গড় বের করতে বলেছে। যৌগিক গড়ের সূত্র তোমরা জানো যে যৌগিক গড় সমান অর্থাৎ 54 সমান সামেশন xi/fi, সামেশন xi/fi অর্থাৎ যেটা দেওয়া রয়েছে সেটা বাই সামেশন fi, আর fi এর মান কত বলেছে, 40 + k। ঠিক আছে, জানো তো বেসিক নিয়ম, যৌগিক গড়ের সূত্র কি ছিল, যৌগিক গড় সমান সামেশন xi/fi বাই সামেশন fi। ঠিক আছে, তো এইখান থেকে যৌগিক গড় বাই fi করলেই হয়ে যাবে। তো কোনাকুনি গুণ করে দাও, 54 আর 40 গুণ করলে হবে 0, 16, 21, এখানে আসবে 54k, 2250k, বিয়োগ করে দাও 54k মাইনাস 50k, এখানে 2200 মাইনাস 2160, বিয়োগ করলে হবে কত, 4k, আর এখান থেকে বিয়োগ করলে হবে কত, 40, k সমান হয়ে যাবে 4 আর 40 কাটো 10, তো এটাই আমাদের হয়ে যাবে আনসার, k এর ভ্যালু 10। ওকে, পরের কোশ্চেন চলে আসছি। কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটা সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটা কারখানা তৈরি করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে ভাগ করবেন, বাকিটা সমানভাগে ভাগ করবেন। ঠিক আছে, ভালো করে বোঝো। দেখো 5-1 দেখো কি বলছে, কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটা সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এত টাকা ধার করেন। ভালো কথা, দেখো তারা প্রতি বছর যে লাভ হচ্ছে সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি শোধ করে, কত টাকা শোধ করে দেয় না, 28,100 টাকা শোধ করে দেয়। তো বলেছে মোট লাভ হয়েছে এক বছরে 1,39,100 টাকা। তাহলে লাভ হয়, যে লাভটা হয়েছে এক বছর শেষে কত বলেছে, 1,39,100 টাকা। ঠিক আছে, আচ্ছা কিস্তি শোধ করে দেওয়ার পরে, কিস্তি শোধ করার পরে তাদের কাছে অবশিষ্ট থাকবে, শোধের পর অবশিষ্ট
কত থাকবে? কিস্তি শোধ করে দেওয়ার পর অবশিষ্ট কত থাকবে বলো? 1,39,100 টাকা তাদের লাভ হয়েছে, তার মধ্যে ব্যাংককে ফেরত দিতে হবে 28,100 টাকা কিস্তি বাবদ। দিলে বাকি যে টাকাটা থাকবে সেটাই তারা যা করার করবে, অর্থাৎ বিয়োগ করলে কত আসবে? এত টাকা। তো এই টাকাকে তারা দুভাগে ভাগ করে। কীরকম ভাগে ভাগ করছে? প্রথম ভাগটা করছে কি, তারা লাভের অর্ধেক যে ভাগটা করছে, লাভের অর্ধেক, অর্থাৎ লাভের অর্ধেক মানে অবশিষ্ট যে লাভ তার অর্ধেক আর কি, শোধ করে দেওয়ার পরে, ব্যাংকের কিস্তি শোধ করে দেওয়ার পরে লাভের অর্ধেক মানে কত আসবে? এই টাকাটা, এটা ভাগ করো 55 আর 2 শূন্য, এত টাকা। এই টাকাটা তারা কি করবে? কাজের দিনের অনুপাতে ভাগ করবে, এবং বাকি লাভটা তারা কি করছে না সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, তো লাভের অর্ধেক তারা সমান ভাগে যদি ভাগ করে, এই টাকাটা যদি সমান ভাগে ভাগ করে, তাহলে প্রত্যেকে কত করে পাবে? তো ফার্স্ট আমরা এটাকে 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাই তো? তো প্রত্যেকে কত করে পাবে দেখো। ফার্স্ট এটাকে ভাগ করো, যে লাভের অর্ধেক এত টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায়, সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায়। আমি একটা গ্রাফ, একটা ছবি দেখিয়ে দিচ্ছি, দেখো, আমি ভালো করে দেখো, বুঝে নাও আগে, তারপরে আসছি অঙ্কটাতে। ঠিক আছে, প্রথমে তারা কি করেছে না, বছরের শেষে লাভ করেছে 1,39,100 টাকা। ভালো করে বুঝবে, হ্যাঁ, দরকার এই টাকা স্ক্রিনশট তুলে না, অঙ্ক বুঝতে লাগবে না, নিজে নিজে করে ফেলবে। এর মধ্যে থেকে তারা ব্যাংকে শোধ করে দিয়েছে কত না, 28,100 টাকা শোধ করে দিয়েছে। তো শোধ দেওয়ার পরে বাকি টাকাটা থেকে যাচ্ছে কত? এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা। এখন এই টাকাটা তারা দুভাগে ভাগ করছে, সমান ভাগে ভাগ করেছে, দুটো টুকরো করেছে। তাহলে একটা আসবে কত? 55,500 টাকা, আর একটা ভাগও 55,500 টাকা আসবে, হ্যাঁ কি না? কারণ তারা কি সমান ভাগে ভাগ করেছে দুটোকে। এবার একটা টাকাকে কি করছে, এই যে সমান ভাগের একটা অংশকে কি করছে, তারা 3 ভাগ করে নিচ্ছে। অর্থাৎ প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তারা প্রত্যেকে কিন্তু এই 55,500 টাকাকে 3 ভাগ করে নিয়ে যে টাকাটা পাচ্ছে, সেই টাকাটা প্রত্যেকে পাচ্ছে। ঠিক আছে, দেখো আমি চাইলে অঙ্কটা করে বেরিয়ে চলে যেতে পারি, বাট তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না, তাই জন্য আমি রাফ স্কেচ করে দিচ্ছি। এবং এই যে টাকাটা সেম প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি ভাগ করবে, বাট কাজের দিনের অনুপাতে ভাগ করবে। তো প্রথম জন যে কাজ করেছে সে 300 দিন, দ্বিতীয় জন 275 দিন, এবং তৃতীয় জন 350 দিন এইভাবে কাজ করেছে। তো তার যে অনুপাত আসবে সেই অনুপাতে তারা ভাগ করে নেবে। ঠিক আছে, তো এই বরাবর আমরা অঙ্কটাকে করতে থাকবো। ভালো করে দেখে নাও, এই কাজটা আমাদের করতে হবে। ওকে, দেখো, চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট পার্টে এই পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে? সেকেন্ড পার্ট আবার আমি নেক্সট দিন দেবো, কারণ ভিডিওটা রেন্ডারিং করতে সময় লাগে। ঠিক আছে, 1 ঘন্টার ভিডিও যদি হয়, ভিডিওটা রেন্ডারিং করতে 1 ঘন্টা চলে যায়। ঠিক আছে, কারণ আমার কাছে অত দামি মেশিনপত্র নেই, যার জন্য ফটাফট যে রেন্ডারিং হয়ে যাবে তোমাদেরকে পাবলিশ করতে পারবো, তাই জন্য বাধ্য একটু সময় লাগে। তো সেই জন্য বিভিন্ন পার্টে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো দিয়েছি কথা মানে অবশ্যই প্রত্যেকটা পার্ট নিয়ে আসবো, যতক্ষণ পরীক্ষা না হচ্ছে আমি দিতে থাকবো। ঠিক আছে, ডেইলি তোমরা দেখেছো এখনো পর্যন্ত রেগুলার বেসিসে দিয়েছি, মাঝখানে একটু অসুস্থ থাকার জন্য ভিডিও কয়েকদিন আনতে পারিনি, বাট বাকি সময় কিন্তু আমি রেগুলার কিছু না কিছু সেট দিয়েছি। ঠিক আছে, তো দেখো তাহলে প্রত্যেকে পাই কত হবে, দেখো ভাগ করে দাও 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কত আছে? 3 একে 3, 2 5, 3 8 24, 1 3 5 15, এত টাকা। অর্থাৎ 1 লক্ষ, তাই তো, 1 3 একে 3, 2 5 25, 3 8 24, হ্যাঁ ঠিক আছে, এত টাকা। এই টাকাটা তারা 3 জনে মিলে ভাগ করে নেবে, মানে একজন 18,500 টাকা করে পাচ্ছে এখান থেকে। ঠিক আছে, আর বাকি যে টাকাটা থেকে যাচ্ছে, একটা অংশ এইটা, আরও একটা অংশ তো এটাই থাকবে, কারণ অর্ধেক এই টাকাটা, বাকি অর্ধেক তো এই সেম এই টাকাটাই আবার কি করবে তারা, এই টাকাটাই তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম জন কত টাকা পাবে দেখো, প্রথম জন পাচ্ছে দেখো, তাদের কাজের দিনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জনের কাজের অনুপাত লিখে নাও, 3 ব্যক্তির কাজের দিনের অনুপাত। তো 3টাকে অনুপাত করে নাও, 300, 275 আর হচ্ছে তোমার 350। ঠিক আছে, এগুলোকে অনুপাত করতে হবে। তো যদি এটাকে অনুপাত করো, 300 কাটলে এটা 25 দিয়ে কাটো 12, 25 দিয়ে কাটো 9 10 11, এখানে 14। তো এই অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথম জন কত টাকা পাচ্ছে এই 55,500 টাকার মধ্যে থেকে? 12 বাই আনুপাতিক ভাগ, অর্থাৎ 12 যোগ 11 যোগ 14, তো যোগ করলে কত আসবে? 37। কাটাকাটি করো, 55,500 আর 37, এটা কাটাকাটি করলে কত আসবে তোমার? এখান থেকে আসছে 37 1
আর 5 আর দুটো শূন্য, ঠিক আছে ক্লিয়ার। তাহলে 12 15 হবে 180 আর তার সাথে দুটো শূন্য, এত টাকা। দ্বিতীয় জন কত পাচ্ছে? সেম এই 55,000-এর মধ্যে থেকে দ্বিতীয় জন কত পাচ্ছে দেখো। দ্বিতীয় জন আনুপাতিক ভাগার হবে কত? 11/37, কাটো, গুণ করে দাও 165, দুটো শূন্য, এত টাকা। তৃতীয় জন কত পাচ্ছে? সেম 5,55,000, এই সরি 55,500 টাকার মধ্যে থেকে 14/37, সলভ করো, ঠিক আছে। 15 আর 14 গুণ করে দাও, করলে হবে কত? 210 আর দুটো শূন্য, এত টাকা। তাহলে 3 ব্যক্তির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল তাদের যা লাভ বা প্রফিট যাই বলো না কেন সেটা বের করে নিলাম। এবারে আমাদের বলেছে কি না, কে কত টাকা পেয়েছিল। তাহলে প্রথম জন পেয়েছিল দেখো, একদম সবার ফার্স্ট ফাইনাল উত্তর করছি। প্রথম জনের মোট লাভ, ঠিক আছে, প্রথম জনের মোট লাভ কত আসছে দেখো, 18,000 টাকা এখান থেকে পাচ্ছে। আর এখান থেকে তিনজনের সমান ভাগে ভাগ করে নিয়েছিল, ওই 55,500 টাকা তিনজনে ভাগ করতে কত করে পেয়েছিল এক একজন? 18,500 টাকা। তাহলে প্রথম জনের মোট কত আসছে, দুটোকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তো প্রথম জনের মোট টাকা যোগ করে দেখো, 3 6 5, তাই তো, সরি 1 সেকেন্ড, 5 আর 16, হ্যাঁ ঠিক আছে। তাহলে 36,500 টাকা। এবার দ্বিতীয় জনের মোট লাভ কত হবে দেখো, দ্বিতীয় জনের মোট লাভ হবে সেম, দ্বিতীয় জন পাচ্ছে এখান থেকে 16,500 আর এখান থেকে পেয়েছে 18,500, এটা কত প্রত্যেকে পাচ্ছে, এটাকে যোগ করে দাও 350 আর দুটো শূন্য, এত টাকা। 3 নম্বর, তৃতীয় জনের মোট লাভ এখান থেকে পাচ্ছে দেখো 21,000 আর এখান থেকে পেয়েছে সমান ভাগে ভাগ 18,500, তো এইটাকে যোগ করে দাও 39,500 টাকা। ব্যাস, এটাই আমাদের উত্তর গিয়ে কমপ্লিট হলো, বোঝা গেছে। তো নেক্সট পার্টে আমরা এরপর থেকে আবার করবো, আজকের এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য। আমরা পরের পার্টের জন্য একটু তোমরা অপেক্ষা করো, আমি পরের পার্টটা খুব শীঘ্রই দিয়ে দেবো আজকালের মধ্যে, ওকে, থ্যাংক ইউ।